আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম। এখন মোটামুটি সুস্থ, কিন্তু অতটা সুস্থ এখনো হই নাই। যাই হোক, অসুবিধা নেই, আমরা পড়াইতে পারবো ইনশাল্লাহ, আজকে আশা করি। হ্যাঁ, এবং এই কয়দিন তোমাদেরকে পড়াইতে পারি না, এই মাসটা আমাদের একটু কেমন জানি গেল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, কারণ তো পড়ানো দরকার ছিল। হ্যাঁ, মানে ঠিক আছে, আল্লাহর রহমতে সব ঠিক আছে বাবা। হুম। আজকে আমরা কোনো প্রকার কথাবার্তা, কারণ আমাদের টার্গেট হলো নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদেরকে কোর্স শেষ করতে হবে। ডিসেম্বরের মধ্যে আমাদের কোর্স শেষ করতে হবে। তারপর যদি তারপর যদি আচ্ছা, তারপর যদি আমাদের সময় থাকে আমরা আবার রিভিশনে যাব। হ্যাঁ, আগে আমরা আমাদের সিলেবাস শেষ করব। এবং আজকে লেখো অধ্যায় 9, একটা ভালো চ্যাপ্টার বলেছিলাম, শুরু করব আজকে আমরা অধ্যায় 9। হ্যাঁ, অধ্যায় 9 চ্যাপ্টারের নাম তোমরা সবাই জানো, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সবাই সুন্দর করে খাতার মধ্যে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাস্তবা, সেটা হলো আমরা সুন্দর করে খাতার মধ্যে হেডলাইন দিব চ্যাপ্টার 9। হ্যাঁ, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের নাম আমাদের। এবং এই চ্যাপ্টারের কিছু কিছু প্রশ্ন আছে, যেমন এগুলো তোমরা কেমিস্ট্রি দিয়ে পড়ছো। 1 নম্বর প্রশ্ন পড়ছো মনে হয়, রাদারফোর্ড পরমাণু মডেল। না, আব্দুল্লাহ সানি, ওইটা টোয়াইস এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টুই হবে, যেখানে এন এর মান হবে 1 থেকে শুরু। এন এর মান 1 থেকে শুরু। আর যদি টোয়াইস এন প্লাস 1 নিতে চাও, এন এর মান শুরু করতে হবে 0 থেকে। আচ্ছা, সমাবর্তনটা থাকুক, সমাবর্তনে শুধুমাত্র তোমরা সংজ্ঞাটা পড়বা। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সমাবর্তন থেকে শুধুমাত্র একটা সংজ্ঞা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। আগের চ্যাপ্টার মোটামুটি শেষ। সবাই শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 9, সেকেন্ড পেপার, অধ্যায় 9 শুরু করলাম। এবং চ্যাপ্টারের নাম মনে হয় সবাই খাতার মধ্যে লিখতে পারছো। এবং এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন লিখবা, রাদারফোর্ড পরমাণু মডেল বর্ণনা করো। না, যেটা বাকি ছিল ওইটার আমরা দরকার নেই, আমরা আজকে নতুন ভাবে শুরু করতে যাচ্ছি। যেটা বাকি ছিল শুধুমাত্র রাদারফোর্ড সরি, শুধুমাত্র সমাবর্তনের সংজ্ঞাটা পড়বা। ওকে, আচ্ছা। প্রথম প্রশ্ন হলো, রাদারফোর্ড পরমাণু মডেল বর্ণনা করো। চ্যাপ্টার 9 এর প্রথম প্রশ্ন, রাদারফোর্ড পরমাণু মডেল বর্ণনা করো। আমরা মনে হয় লিখতে পারছি। এবং এটা আমি কোনো অবস্থায় পড়াবো না, এগুলো কেমিস্ট্রিতে পড়ছো, রাদারফোর্ড পরমাণু মডেল কেমিস্ট্রিতে পড়ছো। তারপর একই প্রশ্ন লিখবা বা একসাথে লিখবা, রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি কি ছিল। একসাথে লিখবা, রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি কি ছিল। আমরা মনে হয় লিখতে পারছি, রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি কি ছিল। লিখছে? আচ্ছা, এইটাও আমরা পড়াবো না, এটা করছি যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে একসময় শক্তিহীন হয়ে যাবে, একসময় সে নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাবে। এবং এটাই ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি। এগুলো আমাদের কেমিস্ট্রি স্যার ম্যাডামরা পড়াইছেন, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করলাম না। এর পরের প্রশ্ন, এটা আমরা আজকে শুরু করলাম। লেখো, বোরের পরমাণু মডেলের স্বীকার্য দুটি লিখো। দুটি স্বীকার্য লেখো। বোরের পরমাণু মডেলের বোরের পরমাণু মডেলের দুটি স্বীকার্য লেখো। এখান থেকে আমাদের পড়া শুরু হলো, এখান থেকে আজকে আমাদের জার্নি শুরু হলো। এটারে ভাঙ্গা চুররা চুররা ভাঙ্গা আমরা আজকে পড়ার চেষ্টা করব। বোরের পরমাণু মডেলের স্বীকার্য দুটি স্বীকার্য লিখো। আমরা মনে হয় সবাই লিখতে পারছি। বোরের পরমাণু মডেলের দুটি স্বীকার্য লিখো, লিখতে পারছি। প্রথম স্বীকার্য সে কি বলছে দেখো। প্রথম স্বীকার্য বা 1 নম্বর স্বীকার্য যেটা আমরা বলবো, তার সাথে আমাদের মিলবে কিনা আমি জানি না।
আমরা জানি ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারিপাশে আবর্তন করে। ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের আচ্ছা ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারিপাশে আবর্তন করে। যেহেতু ইলেকট্রনের একটা ভর আছে, ইলেকট্রন একটা বৃত্তাকার পথে আবর্তন করে, তার একটা বেগ আছে, তার মানে আমি বলতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রনের অবশ্যই একটা কৌণিক ভরবেগ আছে। ইলেকট্রন উইল হ্যাভ অ্যান অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার অবশ্যই একটা কি ভরবেগ আছে, কৌণিক ভরবেগ আছে। তাহলে প্রথম শিকার যে কথাটা বলছে সেটা একটু মনোযোগ দিয়ে শুনবা। একটা ইলেকট্রন যখন কোনো কক্ষপথে থেকে তার চারিপাশে আবর্তন করে, তখন তার যে কৌণিক ভরবেগকে আমরা সাধারণত এল দিয়ে প্রকাশ করি। তার যে কৌণিক ভরবেগ হবে, সেই কৌণিক ভরবেগ হবে h/2π এর n এর গুণিতক। h/2π এর n এর গুণিতক। কথাটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ এখান থেকে আমরা কিছু কিছু কথা এখন বের করব। একটা ইলেকট্রন যখন কোনো একটা কক্ষপথে থেকে তার চারিপাশে আবর্তন করবে, তখন ইলেকট্রনটার যে কৌণিক ভরবেগ হবে, সেই কৌণিক ভরবেগ হবে h/2π এর n এর গুণিতক। এবং তোমরা সবাই মিললে আমাকে জানো তো, বলো তো h মানে কি? আমরা জানি না, প্লাঙ্কের ধ্রুবক। h মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। এবং h এর মানটা কত? 6.63 10⁻⁻34 জুল সেকেন্ড, -34 জুল সেকেন্ড। কিন্তু চাইলে আমরা এভাবে লিখতে পারবো L সমান সমান n h কাট। n কি কাট বলো তো? h কাট। হোয়াট ইজ h কাট? h কাট সমান সমান হলো h/2π। h কাট সমান সমান হলো h/2π। এটাকে আমরা বলি হচ্ছে প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। স্কাটকে আমরা বলি হচ্ছে h/2π। এটাকে আমরা বলতে চাচ্ছি প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। প্লাঙ্কের কি ধ্রুবক? ঝটপট বলো তো। হ্রাসকৃত ধ্রুবক। তাহলে এখন তোমাদের কাছে আমার কিছু কথাবার্তা তো থাকতেই পারে। তাহলে প্রথম স্বীকার্য সে কি বলছে একটু মনোযোগ দিয়ে শোনো। একটা ইলেকট্রন যখন কোন একটা কক্ষপথে আবর্তন করে, নিউক্লিয়াসের চারিপাশে আবর্তন করে, ইলেকট্রনটার যে কৌণিক ভরবেগ হবে, সেই কৌণিক ভরবেগ হবে h/2π এর n এর গুণিতক। এইটা কি? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মানটা কত? 6.63 10⁻⁻34 জুল সেকেন্ড। এবং এটাকে আমরা আবার কি লিখতে পারলাম? এটাকে লিখতে পারলাম L সমান সমান কত বলতো? n h কাট। h কাট মানে কি? প্লাঙ্ক h কাট সমান সমান হলো h/2π। আর h/2π বা h কাটকে আমরা একসাথে বলি প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। প্লাঙ্কের কি কৃত ধ্রুবক? ঝটপট বলো তো বাজান। হ্রাসকৃত ধ্রুবক। এবং তোমাদের কাছে আমি বলতে চাচ্ছি, এটা তো একটা ধ্রুব সংখ্যা। h/2π একটা ধ্রুব সংখ্যা। তাহলে h/2π যদি ধ্রুব সংখ্যা হয়, h এর ভ্যালু টাইম টু টাইম চেঞ্জ হয় কেন? ইসরাত ছাড়া এটা চেঞ্জ হবে কেন? আমাকে বলো তো। হওয়ার তো কথা না। প্লাঙ্কের ধ্রুবকের মান তো চেঞ্জ হয় না। কিন্তু h কাটটা হলো নতুন একটা কথা, নতুন আইটেম। এটা h কাট বসাইছে কার বদলে? h/2π এর বদলে h কাট বসাইছি। হোয়াট ইজ দ্য নেম অফ h কাট? হোয়াট ইজ দ্য বাংলা নেম অফ h কাট? প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। হোয়াট ইজ দ্য ইংলিশ নেম অফ h কাট? প্লাঙ্কস রিডিউসড কনস্ট্যান্ট। প্লাঙ্কস রিডিউসড কনস্ট্যান্ট। কিন্তু ইসরা ছাড়া আমি বুঝতে পারলাম না h এর মান দফা দফা চেঞ্জ হবে মানে, টাইম টু টাইম চেঞ্জ হবে মানে। তা তো প্লাঙ্কের ধ্রুবক তো ধ্রুবক, এটা তো ধ্রুবক সেম থাকবে। জুল সেকেন্ড, এত জুল সেকেন্ড। এখন আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি h/2π হলো একটা ধ্রুব সংখ্যা। আর তাই যদি হয় আমরা লিখতে পারবো L সমানুপাতিক n। আমরা লিখতে পারবো L সমানুপাতিক n। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে কক্ষপথের সংখ্যার। প্রথম কক্ষপথ মানে n = 1, দ্বিতীয় কক্ষপথ মানে n = 2, তৃতীয় কক্ষপথ মানে n = 3।
তার মানে এ যদি ধ্রুব সংখ্যা হয়, 2π যদি ধ্রুব সংখ্যা হয়, তাহলে l সমানুপাতিক আমরা কি লিখতে পারি? l সমানুপাতিক n লিখতে পারি। আর তাকে নিয়ে যদি আমি একটা গ্রাফ আঁকতে চাই, x অক্ষ বরাবর n, y অক্ষ বরাবর l, গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল রেখা। অবাজান গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল রেখা। এবং তোমরা আমাকে বলো তো, এটা a, এটা b, এটা c, তাহলে বলতে পারবো ঢাল সিবি ভাগ এবি। ঢাল সিবি ভাগ এবি সমান সমান হবে কত? h/2π বা h কাট। ঢাল সিবি বাই এবি, হারিয়া খেয়াল করে দেখো তো, এখানে ঢাল সিবি বাই এবি সমান সমান হতে পারে কত? h/2π, মানে হচ্ছে h কাট। বুঝতে পারলাম এটা কি ভার্সেস কি গ্রাফ? l ভার্সেস n গ্রাফ। l সমানুপাতিক n, মানে ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে থাকে তার কৌণিক ভরবেগ বেশি, ইলেকট্রন যদি তৃতীয় কক্ষপথে থাকে তার কৌণিক ভরবেগ আরো বেশি। তার মানে l must be proportional to n, so I can write here my students l সমানুপাতিক n। ঠাস 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 আমি বুঝতে পারছি এবং আশা করতে পারি এই কথাবার্তাগুলো তোমার খাতায় গেছে। এই কথাবার্তাগুলো অবশ্যই অবশ্যই তোমার খাতায় গেছে। তার মানে প্রথম শিকার যে কি কথাটা বললো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। সে বলল ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিপাশে একটা কক্ষপথে আবর্তন করবে তখন ইলেকট্রনটার যে কৌণিক ভরবেগ হবে সেই কৌণিক ভরবেগ হবে h/2π এর n এর গুণিতক, h/2π এর n এর গুণিতক। এবং h/2π কে আমরা কি বলতে চাইলাম? স্কার। হোয়াট ইজ দ্য বাংলা নেম অফ স্কার? তুমি জানো। হোয়াট ইজ দ্য ইংলিশ নেম অফ স্কার? প্লাঙ্কস রিডিউসড কনস্ট্যান্ট। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ? তুমি তা জানো। হ্যাঁ, কেমিস্ট্রি ওয়ালারা স্কার কেন পড়ায় নাই সেটা আমি জানি না, আমি আই ডোন্ট নো। বাট স্কার বলো একটা কিছু আছে, স্কার বলো একটা কিছু আছে রিফাত। হ্যাঁ, এবং আমরা একটা গ্রাফও আঁকলাম, এল সমানুপাতিক জ্ঞান, ঠিস 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 ঠিস। এবার এটা দিয়া পরীক্ষা একটা ছোট্ট এমসিকিউ আসতে পারে, এইটা দিয়েও এমসিকিউ আসতে পারে। এরকম গ্রাফ আঁকবে, গ্রাফ এঁকে বলবে নিচের ঢাল নিচের, মানে লেখচিত্রটির ঢাল নিচের কোনটি বলতে পারে, অথবা বলতে পারে এল সমান এল ভার্সেস এন লেখচিত্রটি কোনটি, এটাও বলতে পারে। অতএব আমি তোমাদের কাছে আশা করতে পারি এই লেখাগুলা তোমাদের খাতায় গেছে। আটকে যায় নাই? না যায় নাই, যায় নাই রিফাত, আমরা ঠিক আছি, আটকায় নাই। হ্যাঁ, ঠিক আছে। না, আমার প্রশ্ন হলো যদি আমি গ্রাফটা ভাবে আঁকি, হ্যাঁ বিচ্ছিন্ন অবশ্যই, এন এর একটা নির্দিষ্ট মানের জন্য এল পাওয়া যাবে, এল এর একটা নির্দিষ্ট মানের জন্য এন পাওয়া যাবে, কিন্তু আমি তো বিচ্ছিন্ন মান নিয়েই গ্রাফ আঁকতে পারি, পারি না? অবশ্যই পারি। এন এর মান 1, এল কত? এন এর মান 2, এল কত? এন এর মান 3, এল কত? এন এর মান 4, এল কত? দিয়া কি আমি একটা গ্রাফ আঁকতে পারি না? আলবত পারি। রাকিব ইসলাম, একটু খেয়াল করে দেখো, পারি মনে হয়। এইবার তোমার জন্য একটা ছোট্ট এমসিকিউ। দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নিচের কোনটি? তো খেয়াল করে দেখো, দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নিচের কোনটি? ক h/2π, খ 2h/π, গ h/π, গ h/4π। বলো অ্যান্সার কোনটা হবে? দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নিচের কোনটি? এটা দিয়ে বোর্ডের পরীক্ষা একবার এমসিকিউ এসেছিল, একদম সিম্পল জবাব, সবাই পারবে মনে হয়। এটা অ্যান্সার হবে 3 নাম্বারটা। ফাহাদ আল ফয়সাল বলতেছিল 3 নাম্বার, অবশ্যই অ্যান্সার হইল সি নাম্বারটা। কেমনে?
L সমান সমান NH ভাগ 2 পাই। যদি আমাকে দ্বিতীয় কক্ষপথ বলে 2H ভাগ 2 পাই, 2 আর 2 কেটে যাবে, L ইকুয়াল টু হবে H ভাগ পাই। L ইকুয়াল টু কত বলতো? H ভাগ পাই হবে। হ্যাঁ, সবার অ্যান্সার ঠিক আছে, হয়ে গেল। এবার তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন, দেখি কে পারে। দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? মানে একবার মান বের করতে হবে, একবারে মান বের করতে হবে। দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? মানটা যদি বের করতে চাই তাহলে কি হবে? L ইকুয়াল টু NH ভাগ 2 পাই, 2H ভাগ 2 পাই, তাহলে H ভাগ পাই, H ভাগ পাই। এবার H এর মানটা বসাও, 6.63 10 টু দি পাওয়ার -34, 3.14। ঠাস ঠুস করে বলে ফেলাও L এর মানটা কত আসবে? টু পয়েন্ট ওয়ান ওয়ান 10 টু দি পাওয়ার -34, 2.11 10 টু দি পাওয়ার -34। আর এককটা কি মনে আছে কিনা একটু খেয়াল করে দেখো তো। 10 টু দি পাওয়ার -34 এককটা কি হবে বলতো? জুল সেকেন্ড। কারণ এন এর না আছে কোনো একক, পাই এর কোনো একক ধরতেছি না আমরা, তাহলে জুল কত বলতো? সেকেন্ড। একক হবে এটাই, জুল সেকেন্ড। হয়ে গেল। আচ্ছা, এবার আসো দ্বিতীয় স্বীকার্য। সবাই খাতার মধ্যে লিখবা দ্বিতীয় স্বীকার্য। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এই স্বীকার্যটা একটু কেমন জানি। দ্বিতীয় স্বীকার্য খেয়াল করো। একটা ইলেকট্রন প্রথমে লোয়ার অরবিটে ছিল, একটা ইলেকট্রন লোয়ার অরবিটে ছিল, তাকে আমি কিছু এনার্জি সাপ্লাই দিলাম। আই এম সাপ্লাইং সাম এনার্জি টু দ্যাট ইলেকট্রন। ইলেকট্রনটা করলো কি? সে এনার্জিটাকে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে দেখলো তার এনার্জি আপার অরবিটের এনার্জির সমান হয়ে গেছে। আমি আবার বলি, এটা ছিল লোয়ার অরবিট, এটা হচ্ছে আপার অরবিট, এবং এই অরবিটের এনার্জি হলো ইউ, আর এই অরবিটের এনার্জি হলো ইএল। এল ফর লোয়ার, ইউ ফর আপার। একটা ইলেকট্রন লোয়ার অরবিটে ছিল, তাকে তুমি এনার্জি সাপ্লাই দিয়েছ, এনার্জিটা সে নিল, নিয়ে দেখা গেল তার এনার্জি আপার অরবিটের একটা ইলেকট্রনের এনার্জির সমান হয়ে গেছে। আপার অরবিটের একটা ইলেকট্রনের এনার্জির সমান হয়ে গেছে। তখন সে কি করবে জানো? তখন সে আপার অরবিটে জাম্প করবে। আপার অরবিটে জাম্প করলো, ইট উইল জাম্প আপ, এবং সে থাকবে 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড। 10 টু দি পাওয়ার -8 সেকেন্ডের মধ্যে ওই ইলেকট্রনটা আপার অরবিট থেকে আবার লোয়ার অরবিটে নেমে আসবে। কিন্তু নেমে আসার সময় যে এনার্জিটা লইয়া সে গেছিল, যে এনার্জিটা লইয়া সে গেছিল, সে এনার্জিটাকে সে একটা ফোটন হিসাবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসাবে ছেড়ে দিয়ে আসবে। যে এনার্জি লইয়া সে লাভ দিছিল আপার অরবিটে 10 টু দি পাওয়ার -8 সেকেন্ডের মধ্যে, ইট উইল বি ব্যাক টু ইটস ওন অরবিট,
বাই রিলিজিং এ ফোটন, সে একটা ফোটন ছেড়ে দিয়ে আসবে। এই জন্য 8 নম্বর চ্যাপ্টারটা আগে পড়লে একটু ভালো হইতো, অসুবিধা নাই, এগুলো কেমিস্ট্রিতেও পড়ছো তোমরা। সে একটা ফোটন ছেড়ে দিয়ে আসবে। তাহলে বলা হচ্ছে, তাহলে সেই ফোটনটা শক্তি কতটুকু হবে? সেই ফোটনের শক্তি হবে আপার অরবিটের এনার্জি এবং লোয়ার অরবিটের এনার্জির পার্থক্যের সমান। আমি কথাটা আবার বলি, একটা ইলেকট্রন লোয়ার অরবিটে ছিল, তাকে তুমি এনার্জি সাপ্লাই দিয়েছ, এনার্জি সে গ্রহণ করল, গ্রহণ করে দেখা গেল তার এনার্জি আপার অরবিটের এনার্জির সমান হয়ে গেছে। সে আর লোয়ার অরবিটে থাকবে না, সে জাম্প করলো আপার অরবিটে, কিন্তু ওটা তার নিজের অরবিট না। উইদিন 10⁻⁻8 সেকেন্ড, অনেক কম সময়, 1 সেকেন্ডের 10 কোটি ভাগের 1 ভাগ, ও মাগো 1 সেকেন্ডের 10 কোটি ভাগের 1 ভাগ, উইদিন 10⁻⁻8 সেকেন্ড ইট উইল বি ব্যাক। সে তার আগের অরবিটে ব্যাক করবে, কিন্তু যে এনার্জিটা লইয়া সে লাভ দিছিল, যে এনার্জিটা লইয়া সে উৎরাইছিল, এক্সাইটেড হয়েছিল, সেই এনার্জিটাকে সে আবার কি করবে বলতো? ফেরত দিয়ে আসবে এজ এ ফোটন, এজ এ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ফোটন হিসাবে ছেড়ে দিয়ে আসবে। এবং তোমাকে আমি বলে দেই, সেই ফোটনটা শক্তি হবে এই দুই অরবিটের শক্তির পার্থক্যের সমান। দুই অরবিটের শক্তির কিসের সমান? পার্থক্যের সমান। কেমন? ইউ এনার্জি অফ দি আপার অরবিট মাইনাস ইএল এনার্জি অফ দি লোয়ার অরবিট, এটা ইকুয়াল টু হবে কার সমান? যে ফোটনটা সে ছেড়ে দিয়ে আসলো, সেই ফোটনটা শক্তির সমান। এবং তোমরা জানো একটা ফোটনের শক্তি হচ্ছে ইকুয়াল টু এইচ এফ। এফ হলো ফোটনের কম্পাঙ্ক। কেমিস্ট্রি ওনারা মনে হয় এখানে নিউ দিছে, আমরা এফ দিচ্ছি, আমরা আমাদের মতো চলবো, ওনারা ওনাদের মতো চলবে। এবং এটাকে আমরা বলতে চাই ডেল ই সমান সমান এইচ এফ। এটা এক, অর্থাৎ ডেল ই সমানুপাতিক এফ, ডেল ই সমানুপাতিক এফ। একটু মনোযোগ দিয়ে শুনবা। অথবা আমরা লিখতে পারি কি বলতো? ডেল ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। এইচ সি বাই, এইচ একটা ধ্রুবক, সি একটা ধ্রুবক, এখান থেকে লেখা যাবে ডেল ই সমানুপাতিক 1 বাই ল্যামডা। আর ডেল ই কার সমান? ডেল ইটা কি? হোয়াট ইজ ডেল ই? এনার্জি অফ দি আপার অরবিট মাইনাস এনার্জি অফ দি লোয়ার অরবিট। আমরা মনে হয় লিখতে পারছি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন রইল বাজান, কি হলো দ্বিতীয় শিকার্যে? তাহলে সে কি কি কথা বললো? একটা ইলেকট্রনকে যদি এমন এনার্জি সাপ্লাই দেওয়া হয় যে জানো তার এনার্জি আপার অরবিটের কোন একটার এনার্জি সমান হবে, এবং ইলেকট্রন তখন এক্সাইটেড হবে, পরমাণু তখন এক্সাইটেড হবে, ইট উইল বি জাম্প আপ টু দ্য আপার অরবিট, এবং উইদিন 10⁻⁻8 সেকেন্ড সে তার আগের অরবিটে ফেরত আসবে। যে এনার্জিটা লইয়া সে লাভ দিছিল, সে এনার্জিটাকে ছেড়ে দিবে। ছেড়ে দিবে মানে কি? এনার্জি অফ দি আপার অরবিট মাইনাস এনার্জি অফ দি লোয়ার অরবিট ইকুয়াল টু হবে এইচ এফ। হোয়াট ইজ এফ? ফ্রিকোয়েন্সি অফ দি ফোটন, ফ্রিকোয়েন্সি অফ দি ফোটন। এবং ইউ মাইনাস ইএল, আমি মনে হয় বলতে পারি ইট উইল বি ডেল ই ইকুয়াল টু এইচ এফ। এইচ ইজ এ কনস্ট্যান্ট, ডেল ই সমানুপাতিক এফ। অথবা লেখা যাবে কি বলতো? ডেল ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। কার বদলে? সি বাই ল্যামডা, এফ এর বদলে লেখা যায়। অতএব ডেল ই সমানুপাতিক 1 বাই ল্যামডা। এইচ ধ্রুবক, সি ধ্রুবক, ডেল ই সমানুপাতিক 1 বাই ল্যামডা। হোয়াট ইজ ডেল ই? এনার্জি অফ দি আপার অরবিট মাইনাস এনার্জি অফ দি লোয়ার অরবিট। তাই না বাজান? এখন তোমাকে পরীক্ষার সময় বলতে পারে, গ্রাফ গ্রাফ দিয়া বলতে পারে, কি সেই গ্রাফ? সেটা হলো যে এক্স অক্ষ বরাবর, মানে ডেল ই সমানুপাতিক তো এক্স অক্ষ বরাবর এফ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ডেল ই। এটা হবে এটা হবে মূল বিন্দু আমি সরল রেখা। আবার এটাও বলতে পারে এক্স অক্ষ বরাবর ল্যামডা, ওয়াই বরাবর ডেল ই। এটা হবে আয়তাকার অধিবৃত্ত। এবং তোমার কাছে যদি চায় যে এফ সমান সমান হবে ডেল ই ভাগ এইচ, আবার ল্যামডা সমান সমান হবে, খেয়াল করো, ল্যামডা সমান সমান হবে এস সি ভাগ ডেল ই।
এগুলা কিন্তু আমাদের ছোটখাটো প্রশ্ন পরীক্ষার সময় এমসিকিউতে এসে পড়বে। কিরকম? তারা বলবে দুইটা কক্ষপথের শক্তির ব্যবধান এত, দুইটা কক্ষপথের শক্তির ব্যবধান এত। ইলেকট্রন উচ্চতর শক্তি হতে নিম্নতর শক্তিতে নামলে সে যে ফোটনটা ছেড়ে দিবে, সে যে ফোটন ছেড়ে দিবে তার কম্পাঙ্ক কত, অথবা বলবে তার তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে আমরা বের করতে পারবো। মনোযোগ দিয়ে শুনবা কি কথাটা বলছি আমি বলছি তোমাকে পরীক্ষার সময় এরকম এমসিকিউ স্যার ম্যাডামরা বানাইতেই পারে। কি সে এমসিকিউ বলেন? কি সে এমসিকিউ? এক, সি হচ্ছে আলোর বেগ। আব্দুর রহমান, সি হচ্ছে আলোর বেগ। হ্যাঁ, কারণ ওটা তার শাহলি জান্নাত, ওটা তার নিজের অরবিট না। ইলেকট্রন ইজ নট স্টেবল এট দ্য আপার অরবিট, ইলেকট্রন উইল বি স্টেবল এট ইটস ওন অরবিট, দ্যাট ইজ ওয়াই সে ওখানে থাকতে পারবে না। আশা করি শাহলি জান্নাত তুমি বুঝতে পারলা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, আমাকে যদি ডেলি দেওয়া থাকে অ্যাপ বের করতে বলে আমি পারবো। আমাকে যদি ডেলি দেওয়া থাকে ল্যামডা বের করতে পারবো, কারণ এইচ ধ্রুবক, সিও ধ্রুবক। সি হচ্ছে 3 × 10⁸। সি হচ্ছে কত? 3 × 10⁸। বুঝতে পারছি? আমি মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলি, চাইলে আমি অ্যাপ বের করতে পারবো, চাইলে আমি ল্যামডা বের করতে পারবো। দুইটা বক্স, এই সবগুলা বক্সই তোমার জন্য জরুরি। তোমার বইতে আমার মনে হয় না এত ডিটেলস কিছু দেওয়া আছে, মনে হয় না। ওকে, আশা করি তুমি লিখতেছো খাতার ভিতরে। আমরা বুঝবো সবকিছু তোমার খাতার মধ্যে লেখা হয়েছে, আমি জানি। এইবার তোমার জন্য নতুন আইটেম আসবে, যে আইটেম মতো কেমিস্ট্রি ওয়ালারা পড়াইছেন বলে মনে হয় না। নতুন আইটেম আসবে, একটু মনোযোগ দিয়ে শুনবা। আমরা জানি ই সমান সমান এমসি স্কোয়ার। আমরা জানি ই সমান সমান কত বলতো? এমসি স্কোয়ার। খেয়াল করো, আবার আমরা জানি ই সমান সমান এইচ এফ। ই সমান সমান এমসি স্কোয়ার অথবা ই সমান সমান এইচ এফ। একটা ফোটনের শক্তি, এনার্জি অফ এ ফোটন, ইকুয়াল টু এমসি স্কোয়ার পাইলাম অথবা ইকুয়াল টু এইচ এফ পাইলাম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, এমসি ইন্টু সি ইকুয়াল টু এইচ এফ। আমি এটাকে ভেঙে ফেলছি, এমসি ইন্টু সি ইকুয়াল টু এইচ এফ। এম হচ্ছে ভর, সি হচ্ছে বেগ, তার মানে পি হলো ভরবেগ, এটা হচ্ছে ফোটনের ভরবেগ। পি ইন্টু সি ইকুয়াল টু এইচ এফ। পি ইন্টু সি ইকুয়াল টু কত? এইচ এফ। অতএব পি সমান সমান এইচ এফ বাই সি। এইচ কত বলতো? এফ বাই সি। অতএব পি সমান সমান এইচ, এবং তোমরা একটু খেয়াল করে দেখো এফ বাই সি মানে কিন্তু 1/λ। অতএব এইচ বাই ল্যামডা। এটা খাতার চিপায় যাবে প্লিজ, এটা খাতার চিপায় যাবে প্লিজ প্লিজ প্লিজ। কি হচ্ছে এখানে? আমি একটু অবাক হচ্ছে না আজকের? আই এম নট ফিলিং গুড টুডে, বাট তারপরে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। ই সমান সমান এমসি স্কোয়ার ইকুয়াল টু এইচ এফ। ই হলো একটা ফোটনের শক্তি। ওকে, এইচ এফ হলো ফোটনের শক্তি, তুমি জানো। এমসি স্কোয়ারটাকে আমি ভাঙলাম, এমসি ইন্টু সি ইকুয়াল টু এইচ এফ। এম হচ্ছে ভর, সি হচ্ছে বেগ, তাহলে এমসির বদলে লিখবো ভর বেগ পি। তাহলে পি ইন্টু সি ইকুয়াল টু এইচ এফ। তাহলে পি ইকুয়াল টু হলো এইচ এফ বাই সি। আর তোমাদের কাছে আমার প্রশ্ন হইল, এফ বাই সি মানে কিন্তু 1/λ, প্লিজ 1/λ। অতএব পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাহলে এই পিটা হচ্ছে ভরবেগ। তাহলে তুমি এটার পাশে নিচে একটু অ্যারো চিহ্ন বা ডাইন পাশে একটু অ্যারো চিহ্ন দিয়ে লিখবা, ইহাই হচ্ছে একটি ফোটনের ভরবেগের রাশিমালা। খাতার মধ্যে লিখবা প্লিজ, ইহাই হচ্ছে ইহাই হচ্ছে একটি ফোটনের ভরবেগের রাশিমালা। আচ্ছা, খাতার মাঝে লিখছো, লেখো, অসুবিধা নেই। ইহাই হচ্ছে একটি ফোটনের ভরবেগের রাশিমালা। আমরা মনে হয় লিখতে পারছি।
অথবা এখান থেকে লেখা যাবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ল্যামডা ইকুয়াল টু কত? এইচ বাই পি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। এখন ল্যামডা ইকুয়াল টু হলো এইচ বাই পি। আমরা মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, এখন ডি ব্রগলি, আমরা একটু পরে শুনবো এটা। ডি ব্রগলি একজন বিজ্ঞানীর নাম। এবার তুমি খাতার মাঝখানে আসতে পারো। ডি ব্রগলি হইল একজন বিজ্ঞানীর নাম। তিনি বললেন ফোটন সামটাইম বিহেভ অ্যাজ এ ওয়েভ অর ফোটন সামটাইম বিহেভ অ্যাজ এ পার্টিকেল। আলো, ফোটন মানে তো আলো, আলো মানে তো ফোটন। আলো কণা হিসেবে কাজ করে, আলো তরঙ্গ হিসেবে কাজ করে। তাহলে আলো যদি কণা হিসেবে কাজ করে, তার যদি ভরবেগ থাকে, তাহলে অন্য কণা যেমন ইলেকট্রন, যেমন প্রোটন, তাদের দোষ কোথায়? তাদেরও তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তাদেরও তরঙ্গ ধর্ম থাকবে। হালকাভাবে নিও না কথাটাকে। কি বলছে দেখো, ডি ব্রগলির আক্ষেপটা কোথায়? সে বলছে বাইরে ফোটন বিহেভস অ্যাজ এ পার্টিকেল। হ্যাঁ, ফোটন বিহেভস অ্যাজ এ পার্টিকেল। সে যদি একটা পার্টিকেল হিসেবে কাজ করে, তার যদি তরঙ্গ ধর্ম থাকে, তার যদি তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তাহলে অন্য কণাগুলা যেমন ইলেকট্রন, তার দোষটা কোথায়? তার কি দোষ? তারও তো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তারও তো একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এই কথাটা আক্ষেপ করে সবার আগে কে বলছেন? ডি ব্রগলি বলছেন। এই জন্য ওনার নাম অনুসারে এই টাইপের তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা বলে হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বা ডি ব্রগলি তরঙ্গ বলি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো বাজান, আমার ইলেকট্রন যদি একটা কণা হয়, ইলেকট্রন যদি একটা কণা হয়, তারও তো একটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এবং সেটা কি হবে? সেটা হচ্ছে তার ভরবেগ হবে p ইকুয়াল টু h বাই ল্যামডা। অতএব ল্যামডা ইকুয়াল টু হবে h বাই p। অতএব ল্যামডা ইকুয়াল টু হবে h বাই mv। একটু মনোযোগ দিয়ে শুনবা। ল্যামডা ইকুয়াল টু হবে h ভাগ mv। এখন তোমাদের কাছে প্রশ্ন রইল, এই এই ডান পাশের কথাগুলো হচ্ছে ফোটনের জন্য, যার বেগ হলো c, যার বেগ হলো c। এটাকে আমরা বলবো, এই ল্যামডাকে ডি ব্রগলি বলে না, এই ল্যামডাকে ডি ব্রগলি বলে না। কিন্তু বাম পাশে যাদেরকে দেখতে পাচ্ছি, এখানে আমরা সি লিখি নাই, আমরা লিখছি ভি। ও বাজান, এটাকে আমরা বলতেছি হচ্ছে ভি। তার মানে এটা ফোটনের জন্য প্রযোজ্য না, এটা অন্য পার্টিকেলের জন্য প্রযোজ্য, যাদের বেগ আলোর বেগ না, তার চেয়ে কম। এই জন্য এটাকে আমরা কি লিখছি বলতো? ভি লিখছি। এই এখানে কি লেখা ছিল? সি, যে এম সি। সি ফর আলোর বেগ, সি ফর ফোটনের বেগ। তার মানে আমার এই অংশটুকু প্রযোজ্য আলোর জন্য, এই অংশটুকু প্রযোজ্য আমার ফোটনের জন্য। আর বাম পাশে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকু প্রযোজ্য হবে ফোটন ব্যতীত অন্যান্য কণাগুলোর জন্য, ফোটন ব্যতীত অন্যান্য কণাগুলোর জন্য। এজন্য এখন আমরা সি এর জায়গায় কি বসাইছি বলতো? ভি বসাইছি। ইট ইজ ফর ফোটন, ইট ইজ ফর আদার পার্টিকেল। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যটার নাম হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যটার নাম হচ্ছে না, আউলা জালার কিচ্ছু নাই বাজান। তাসফিয়া ইকরা, একটু মনোযোগ দিয়ে তোমাকে শুনতে হবে, ঠান্ডা মস্তিষ্কে তুমি শোনো। ফোটনের শক্তি ই সমান সমান এমসি স্কয়ার সমান সমান এইচ এফ। এমসি স্কয়ারকে ভাঙছি, এমসি ইন্টু সি ইকুয়াল টু এইচ এফ। এমসির বদলে বসাইছি ভরবেগ পি, পি সি ইকুয়াল টু এইচ এফ। পি কত? এইচ এফ বাই সি। আবার এফ বাই সি এর বদলে কি লেখা যাবে? 1 বাই ল্যামডা। অতএব পি সমান সমান হবে এইচ বাই ল্যামডা, এইচ বাই ল্যামডা। অতএব ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। বাট আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি, এগুলা কার জন্য প্রযোজ্য? ফোটনের জন্য, আলোর জন্য। বাট ডি ব্রগলি কি বলতে চাইলো? যে বাইরে ফোটন যদি কণা হয়, তার যদি তরঙ্গ দৈর্ঘ্য থাকে, ইলেকট্রন তো কণা না, তার তরঙ্গ দৈর্ঘ্য কেন থাকবে না? ইলেকট্রন তো একটা কণা, তার তরঙ্গ ধর্মই বা কেন থাকবে না? এবং তাকে নিয়ে হিসাব করে দেখছি পি সমান সমান এইচ বাই ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। অতএব পি এর জায়গায় আমি বসাইছি ভি। এখানে সি বসালে হয়ে যেত ফোটন, ভি বসানোতে হলো অন্য পার্টিকেল, আদার পার্টিকেল। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যটার নাম হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য।
এখন আপনার কাছে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে ওরে কোত্থেকে আনলেন? কোত্থেকে আনলাম দেখো তো, জাস্ট ওয়েট করো, আমরা বুঝবো এটা, আমরা মুসলাম। একটু খেয়াল করে দেখো কেন আমি ওকে আনলাম, তার জবাব কি, কারণটা কি? তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। পি মানে হলো এইচ বাই ল্যামডা, অর্থাৎ এমবি মানে হলো এইচ বাই ল্যামডা। ঠাসঠুস করে আমাকে বলে ফেলবা এমবি মানে কি, এইচ বাই ল্যামডা। এখন এল ইকুয়াল টু হলো এন এইচ বাই 2 পাই। এল ইকুয়াল টু হলো এন এইচ বাই 2 পাই। তোমরা জানো এল এর বদলে আমরা কি বসাতে পারি, এম ভি আর। ফার্স্ট ইয়ারের 4 নাম্বার চ্যাপ্টারে তোমাকে একদম প্রথম থেকেই পড়ানো হয়েছে কৌণিক ভরবেগ এল সমান সমান হচ্ছে এম ভি আর সমান সমান কত, এন এইচ ভাগ 2 পাই। এইচ ভাগ 2 পাই। এখন তোমরা বলো তো, এই যে আমার এখানে একটা এমবি দেখতে পাচ্ছি, সেই এমবির বদলে আমরা কি বসাতে পারি বলো তো, 2 পাই। এমবির বদলে আমরা বসাইতে পারি, দেখো তো একটু খেয়াল করে, ওই যে এইচ বাই ল্যামডা, এইচ বাই ল্যামডা আর সমান সমান এন এইচ বাই 2 পাই। কার বদলে এইচ বাই ল্যামডা বসেছে, এমবির বদলে। এই উপরে সামনেই আছে এমবি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাহলে এমবির বদলে এইচ বাই ল্যামডা, এইচ আর এইচ কেটে যাবে। এইচ আর যদি কেটে যায় তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, 2 পাই আর, 2 পাই আর সমান সমান হচ্ছে এন ল্যামডা। 2 পাই আর সমান সমান হচ্ছে কি বলতো, এন ল্যামডা। অতএব পরিধি সমানুপাতিক ল্যামডা। একটু খেয়াল করে দেখো, নতুন আইটেম, এটা তোমাদের সকল বইতে নাই, এটা আমি জানি, জেনেই তোমাকে পড়াচ্ছি আমি। এটা পি সমান সমান এইচ বাই ল্যামডা একটু আগে পড়াইছি। পি এর বদলে এমবি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। বোরের স্বীকার্য অনুসারে, পরমাণু মডেল অনুসারে এল ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এল মানে কি, এম ভি আর। এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এমবির বদলে কি, এইচ বাই ল্যামডা আর এন এইচ বাই 2 পাই। ঠাস করে বলো তো, এইচ আর এইচ থাকবে না, কেটে যাবে, কেটে যাবে। তাহলে 2 পাই আর সমানুপাতি সমান সমান এন ল্যামডা। মনোযোগ দিয়ে শুনবা। তাহলে পরিধি 2 পাই আর মানে তো পরিধি, ও বাজান, সমানুপাতিক কি বলতো, ল্যামডা। তার মানে কি, এই ল্যামডা কি যে কোনো ল্যামডা না ডি ব্রগলি? এবার লেখো, অতএব অতএব লেখো, কোন একটি পরমাণুর কোন একটি কক্ষপথের পরিধি হবে, সুন্দর মতো বাংলা লিখবে এটাকে, এটাকে সুন্দর মতো বাংলা লিখবা। কোন কক্ষপথের, কোন কক্ষপথের পরিধি হবে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। কোন কক্ষপথের পরিধি হবে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের কি পাতিক, ঝটপট বলো তো, সমানুপাতিক। আমরা মনে হয় লিখতে পারছি। এবং পরীক্ষার সময় দিবে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি এত হয়, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি এত হয়, তাহলে ওই কক্ষপথের অবস্থিত, আমি অঙ্ক দিচ্ছি সবুর করো, আগে এটা লিখে নাও। কি বললাম, কোন কোন একটি কক্ষপথের পরিধি হবে 2 পাই আর মানে পরিধি না বাজান, পরিধি হবে ওই কক্ষপথের ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। ওই কক্ষপথের ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। আশা করি তোমরা লিখতে পারছো। কোন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 5.3 10⁻⁻11 মিটার হলে ওই কক্ষপথের একটি
ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কি বললাম খেয়াল করো, কোন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এত মিটার হলে ওই কক্ষপথের একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখি কে পারে। অ্যান্সার বেড়ে গেল, সহজ অ্যান্সার না? হ্যাঁ, কেমনে হবে অ্যান্সারটা বলো তো একটু খেয়াল করে। কারণ আমরা জানি 2πr1 বললাম, 2πr1 সমান সমান n1 ল্যামডা, অতএব ল্যামডা সমান সমান 2πr1। বিকজ এটাকে n ল্যামডাই দাও, বিকজ n ইজ ইকুয়াল টু 1। প্রথম কক্ষপথ বলছে, অবাজান প্রথম কক্ষপথ মানে তুমি তো বুঝতেই পারো 2, 3.14, 5.3, 10 to the power -11। ঠাস করে বলে ফেলো ল্যামডা মানটা কত আসছে? 3.33, 10 to the power -10, -10 তো মিটার। অতএব ল্যামডা সমান সমান 3.33 অ্যাংস্ট্রম। ল্যামডা সমান সমান কত বলো তো? 3.33। কারণ 10 টু দি পাওয়ার -10 মিটার মানে হচ্ছে অ্যাংস্ট্রম। অতএব ল্যামডা ইকুয়াল টু হবে 3.33 অ্যাংস্ট্রম। ইয়েস, পাইছি আমরা। এবার আসো আমাদের পরবর্তী প্রশ্নটা দেখার চেষ্টা করি। একটা ইলেকট্রন এখান থেকে নামবে, নামার সময় সে একটা ফোটন ছেড়ে দিবে, ডেল ই দেওয়া আছে, আমি হিসাব করে নেই, দাঁড়াও। ডেল এটা মান দিবে, আমি অসুবিধা কি? ডেল ই দেওয়া আছে মনে করো 4.25 ইভি, 4.25 ইভি দেওয়া আছে। এখন নিঃসৃত ফোটনের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কত? সবাই একটু মনোযোগ দিয়া খেয়াল করবা। ইলেকট্রন আপার অরবিট থেকে লোয়ার অরবিটে নেমে আসলো, আসার সময় সে একটা ফোটন ছেড়ে দিল। দুই অরবিটের মধ্যে শক্তির পার্থক্য হলো 4.25 ইবি, 4.25 ইবি। তাহলে ঠাসঠুস করে বলে ফেলাও নিঃসৃত ফোটনের কম্পাঙ্ক কত, তরঙ্গ দৈর্ঘ্য কত? অ্যান্সারটা বলতে পারবা কিনা একটু দেখো তো। আমরা একটু আগে শিখছিলাম ডেল ই সমান সমান এইচ এফ, অতএব এফ ইকুয়াল টু হবে ডেল ই ভাগ এইচ। ডেল এর মান হচ্ছে 4.25, কিন্তু এটাকে কোনো অবস্থায় ইবি রাখা যাবে না। কেন যাবে না? এইচ এর মানটা কত? 6.63, 10 টু দি পাওয়ার -34, বাট এটা হচ্ছে জুল সেকেন্ড। অবাজান এটা হচ্ছে জুল সেকেন্ড, কিন্তু এটা হচ্ছে ইবি, চলবে না। আমাকে এটাকে অবশ্যই জুলে কনভার্ট করতে হবে। কারণ তুমি খাতার মধ্যে লিখে রাখো 1 ইবি সমান সমান 1.6 10 টু দি পাওয়ার -19 জুল। এবার ঠাস করে বলে ফেলো এফ এর মানটা কত আসে। কোথায়? এফ এর মানটা বলে ফেলাও কত আসে। তাড়াতাড়ি করো, এফ এর মানটা কত?
এটা কিন্তু 1.6। কোথায় গেল এফ এর মানটা বলো? আমরা না একটু আগে শিখালাম ডেল ই সমান সমান হচ্ছে এইচ এফ, অতএব এফ ইকুয়াল টু হচ্ছে ডেল ই ভাগ এইচ। তাহলে ডেল ই মান হচ্ছে, মানটা বসালাম, ইবি ছিল, ইবি কে আমরা জুলে কনভার্ট করছি। আচ্ছা ছুটি দিতে দাঁড়া বাবা, কত 1.025 10 টু দি পাওয়ার 15, 1.025 10 টু দি পাওয়ার 15 হার্টজ। এফ এর মান পেয়ে গেলাম। এবার আসলে ল্যামডার মান কি লিখবো আমরা? সি বাই ল্যামডা, ডেল ই সমান সমান এই সি বাই ল্যামডা। তাহলে ডেল ই সমান সমান যদি এই সি বাই ল্যামডা হয়, তাহলে তোমরা আমাকে বলো তো ল্যামডা সমান সমান হবে এই সি বাই ডেল ই 6.63 10 টু দি পাওয়ার -34, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ডেল ই কত ছিল? 4.25, 1.6 10 টু দি পাওয়ার -19। আমরা ইবি কে জুলে কনভার্ট করেছি বাজান, ইবি কে জুলে কনভার্ট করলাম। না এত হবে কেন? আব্দুর রহমান আইডি থেকে বলতেছো আমার মনে হয় মানটা ঠিক নাই। মানটা মনে হয় ঠিক নাই। 6.63 এক্সপোনেনশিয়াল মাইনাস 34 ইন্টু 3 এক্সপোনেনশিয়াল 8 ভাগ 4.25 এক্সপোনেনশিয়াল -19। আল্লাহ কি আসলো? 2.92 10 টু দি পাওয়ার -7 না? অতএব ল্যামডা সমান সমান 2.92 10 টু দি পাওয়ার -7 মিটার। এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের উদ্দীপকের সি নাম্বারে থাকবে, যে ল্যামডার মান কত অথবা এফ এর মান কত। জাস্ট এই টাইপের এমসিকিউ আমাদের মানে সিকিউর সি নাম্বারে থাকবে এগুলো। ওকে, তো ঠিক আছে বাজান, আজকে একটু ছেড়ে দিলাম তাড়াতাড়ি। আগামী ক্লাসে আমার আগামী দিন ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে। মাঝখানে কয়েকদিন অসুস্থ ছিলাম, আবার বাসা চেঞ্জ করলাম, এই জন্য আমাদের একটু পড়াশোনা একটু হ্যাম্পার হয়েছে। ইনশাল্লাহ যেহেতু আমরা সপ্তাহে 4 দিন পড়াচ্ছি, আশা করি আমরা ঠিক সময় মতোই সিলেবাস শেষ করতে পারবো, আশা করি। ঠিক আছে বাজান, ওকে, আজকে থাকুক এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।